যুগপৎ আন্দোলনে নামা ৭টি দলের কোনোটা ৫ দফা, কোনোটা ৭ দফা দাবি জানিয়েছে। তবে সবারই দাবির মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর প্রথার অন্তর্ভুক্তি প্রাধান্য পেয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদের বাস্তবায়নের উপায় হিসেবে বিশেষজ্ঞদের অভিমত নিয়ে কিছু প্রস্তাব উপস্থাপন করেছে। এত কিছুর পরেও কি ঐক্যমত্য ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? ঘুরে ফিরে কি আবার রাজপথের সমাধান? এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। এবং আজকের আলোচনায় আমরা যাবার আগে অতিথি যারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন আমার সাথে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডক্টর আব্দুল মান্নান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও তো জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। আপনারা রাজপথে ইতিমধ্যে নেমেছেন, এবং তাহলে কি জামাত সম্পূর্ণভাবে ঐক্যমত্য কমিশনকে প্রত্যাখ্যান করেছে? ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে এবং যারা আমাদের সহ আলোচক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক সৌরভ ভাই এবং আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাবিব ভাই, সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনের আলোচনাটি রয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবে এই আলোচনাটি একটা পরিণতির দিকে যাচ্ছে না, যার কারণে জনমনে এই সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে যে এই সংস্কারটা সঠিকভাবে এগোচ্ছে কিনা এবং কাঙ্ক্ষিত সংস্কার আদৌ হবে কিনা। এই জন্য জনগণের এই সংশয় দূর করার জন্য আমরা জনগণের কাছেই যাচ্ছি, এবং এটা বিউটি অফ ডেমোক্রেসি যে একই সাথে ডায়ালগও চলতে পারে এবং পাশাপাশি আমাদের যে ডেমোক্রেসিতে যে জনমত তৈরি করার যে বিষয়টা রয়েছে, মিছিল, মিটিং, সমাবেশ এবং জনমত তৈরি, সেই কাজটিও আমরা করছি। কাজেই আমি মনে করি এটার মাধ্যম দিয়ে দেশের জনগণ সংস্কারের পক্ষে, পিআরের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির যে পক্ষে রয়েছে, সেই জায়গায় আমাদের যে সমস্ত বন্ধু সংগঠন এখনো এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে গড়িমসি করছেন অথবা সেটাকে লিঙ্গারিং করার চেষ্টা করছেন, এই জায়গাগুলো যেন আর না থাকে। আমরা যেন ঘোষিত সময়ের ভিতরে নির্বাচন করে আগামী দিনে এই বিষয়টির সমাধান করেই নির্বাচনের দিকে যেতে পারি, সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলো এই কর্মসূচি গ্রহণ করেছে। আর যারা কর্মসূচি গ্রহণ করেনি তাদের ভিতরেও অনেকেই তারা এই জুলাই সনদের আইনি ভিত্তি চাই, কেউ কেউ 2 কক্ষেই পিআর চাই, কেউ কেউ শুধু উচ্চ কক্ষে পিআর চাই, এভাবেই কিন্তু চলছে। কাজেই আপনি জানেন যে 32টা দলের ভিতর থেকে 25টা দলই তারা পিআর চাচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে। তো এদিক দিয়ে গণতান্ত্রিকভাবে আমরা যদি হিসাব করি তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআরের পক্ষে মানুষ রয়েছে। আরেকটি জরিপে 71% মানুষ পিআরের পক্ষে রয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে রাজনৈতিক এই বিষয়গুলো আমরা যত লিঙ্গারিং করব ততই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের ফিরে আসার পথ তৈরি হবে। এবং ইতিমধ্যেই আওয়ামী ফ্যাসিস্টরা কিন্তু মিছিল মিটিং শুরু করেছে এবং আওয়ামী ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিও কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপ দিয়ে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মূলত আমরা যে জুলাই সনদটা হয়েছে, যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের মূল কারণ ছিল সংস্কার এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ। যেই 53-54 বছরে আমরা যেই আইনি ভিত্তির মাধ্যম দিয়ে যেই সাংবিধানিক কাঠামোর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, এটার মাধ্যম দিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে অনেকবার এবং ফ্যাসিস্টের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষ এখন সংস্কার চাচ্ছে। সেই সংস্কারটাকে কার্যকারী করার জন্যই মূলত আমাদের একই সাথে আলোচনা এবং একই সাথে আলোচনার পাশাপাশি জনমতকে আরো বেশি উজ্জীবিত করা এবং জনমতকে প্রাধান্য দেওয়ার বিষয়টাকে সামনে রেখেই মূলত এই কর্মসূচি আপনারা দিয়েছেন। আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনারা তো বললেন যে 31টি
দল অ্যাটেন্ড করেছিল, সেখানে 25টি দল পিআরের পক্ষে তারা তাদের মতামত দিয়েছেন। সেক্ষেত্রে কিছু প্রশ্ন থেকে যায়, এটা কি উচ্চকক্ষে অধিকাংশ মতামত দিয়েছে অধিকাংশ দল, নাকি নিম্ন কক্ষে তারা মতামত দিয়েছেন? আমি আমার আলোচনার ভিতরে কিন্তু দুইটাই বলেছি যে কিছু দল দুই কক্ষেই পেয়ার চাই, কিছু দল শুধু উচ্চ কক্ষে পেয়ার চায়। কিন্তু আমাদের বন্ধু সংগঠন যাদের কারণে এটা হচ্ছে না, বিএনপি, তারা কোনো কক্ষেই পেয়ারের পক্ষে আসতেছেন না। তারা উচ্চ কক্ষ চান, কিন্তু সংসদীয় আসনের ভিত্তিতে চান। আসলে সংসদীয় আসনের ভিত্তিতে যে পেয়ারটা চান, তার কারণে তো আমাদের আর উচ্চ কক্ষে 100 আসন বাড়িয়ে আমাদের লাভটা কি? সেই একই জনমতের ভিত্তিতে সেটা প্রতিফলিত হবে। মূলত সংবিধান সংশোধনটা তখন সহজ হয়ে যাবে এবং তারা দলের বাইরে যে সেই জায়গাটাকে মানে ওন করতে পারবে না। এই জন্য আমরা মনে করি যে যদি আমরা উচ্চকক্ষই চাই তাহলে উচ্চকক্ষে পেয়ার হতে হবে, এবং আমরা বলছি যেহেতু দেশের 71% মানুষ পেয়ার চাচ্ছে, তাহলে দুই কক্ষেই পেয়ার দিতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনছিলেন ডক্টর আব্দুল মান্নানের কথা এবং তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিত, কেন তারা এই আন্দোলনে নেমেছেন সেই বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন। বিএনপির পক্ষ থেকে তো প্রায়ই বলা হচ্ছে যে এই ঐকমত্য কমিশন যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই ভিন্ন উদ্দেশ্যটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক সোহরাব হাসান এবং আমার অত্যন্ত স্নেহধন্য ছোটো ভাই, আমার পাবনা 72 পাবনার সন্তান ডক্টর আব্দুল মান্নানকে শুভেচ্ছা। এখন আলোচনা চলছেই, এখন তো আলোচনা শেষ হয়ে যায়নি। জি, আর সরকার আমাদেরই সরকার, তাহলে আলোচনা চলাকালীন সময় আমাদেরই সরকারই যদি হয়ে থাকে তাহলে আবার রাজপথ দরকারটা কি? প্রথম কথা। দ্বিতীয়ত কথা, যে পেয়ার চাচ্ছে 31টি সংগঠনের মধ্যে অধিকাংশ সংগঠন বলছে, কিন্তু অধিকাংশ সংগঠন তো নিম্ন কক্ষে চান না, উচ্চ কক্ষে অনেকে চান। বাচ্চাটা কোন জায়গায়? বাচ্চা হলো যে উচ্চ কক্ষে সংসদীয় আসন ভিত্তিতে বিএনপি চাচ্ছে পেয়ার, আর অন্য এনারা চাচ্ছেন যে উচ্চ কক্ষে ভোটের মাধ্যমে, ভোট যেটা পায় সেই ভোটের সমষ্টি। এই তো পার্থক্য তো এইটা। এখন ওনারা মাঠে কয়েকটি দল আছে, জামাত, তারপরে এরা সহ ইসলামিক দল, এই 7টি দলের ভিতরে কিন্তু এরা স্বাধীনতার পক্ষে কোনো দল নেই। এরা মুক্তিযুদ্ধের চরম বিরোধিতা করছে, দেশে চরমানের বিরোধিতা করছে, জামাতের বিরোধিতা করছে। মাঝখানে শফির আলম প্রধানের ছেলের মাথায় কি ঢুকলো বুঝলাম না, উনি আবার এর সাথে যোগ দিচ্ছে, এখানে দেখলাম। যে এছাড়া আর কোনো দল কিন্তু ওইভাবে চাচ্ছে না। প্রথম দিকে আমরা শুনছিলাম যে এনসিপিও থাকতে পারে, আরো বেশ কয়েকটি দল। এরপরে তারা আজকে এনসিপি যে সিদ্ধান্তটা নিয়েছে, এনসিপির বিরুদ্ধে কিন্তু আমি কোনোদিন কথা বলিনি। তারপরে কেন যেন আমার বিরুদ্ধে একটা কথা, বিশেষ করে সার্জিজ আলম আমার নাম ধরেই বলে আমাকে দল থেকে বহিষ্কার করতে বলে, বিএনপি থেকে। তবে ওরা ছোটো মানুষ, তো ছোটো ভাই বা ছোটো ভাইয়ের চেয়েও বয়সে ছোটো। তা ওরা আজকের এই সিদ্ধান্তের কারণে ওদের প্রতি আমার যত মানে ই ছিল যে ওরা এখনো বুঝতেছে না জিনিসটা। আজকের এই সিদ্ধান্ত আমি মনে করছি ওরা একটা পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে। আজকে কি সিদ্ধান্ত নিয়েছে? যে জন্য বলতেছি আমি, যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মানে পরিপক্ক সিদ্ধান্ত। আর এই পরিপক্ক সিদ্ধান্ত নেওয়ার কারণে ওরা দু একজন যত গালি আমাকে দিয়েছে, সব গালি আমি ভুলে গেলাম ওদের এই পরিপক্ক সিদ্ধান্তের কারণে। সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক আরও যে দলগুলি আছে, যারা হয়তো ভাবছেন যে আগামী দিনে জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, এভাবে ভালো অবস্থা সৃষ্টি করবে, তাদেরকে আহ্বান জানাবো, দয়া করে জামাতের সাথে জুটে যাবেন না। গিয়ে 71 ড্রাইভার আপনাদের ঘাড়ির উপর কিন্তু যাবে। আওয়ামী লীগ 1500 মানুষকে হত্যা করেছে, 25,000 মানুষকে। এর আগে তো আপনারা উত্তর আছে, তাহলে কি সে উত্তর আছে? হ্যাঁ, আমরা সে দায় বহন করতেছি, তো সে পাপ তো আমরা বহন করতেছি। তাহলে আজকে শফিকুর রহমান বক্তৃতা জামাতে আমি তার বেটা বুকের পাড়া থেকে দেশে রাজনীতি করো, তো এই কথা বল না। তো ওই পাপ করছি বলেই তো লন্ডনে দেখা করে আসলো, এটা ঠিক আছে। তারপর যখন প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমাদের তারেক রহমানের কথা হলো, দ্বিপাক্ষিক আলোচনা হলো, তখন ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সবাই গেল, এনসিপি গেল। জি, ওনারা গেলেন না, বললেন কী তারেক রহমান কে, তার সাথে কেন বৈঠক? পাপ করছিলাম বলেই তো।
পাপ না করলে কি জামাত আজকে এই পর্যায়ে আসতে পারে? তাদের যে অপরাধ, পাহাড় সমান অপরাধ, ৭১-এর ঘটনা এখনও শিরে ওঠে। কী অত্যাচারটা পাকিস্তান আর্মিরা করেছে, আর এরা এদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, বাড়িঘর জানো পুরানো শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান আর্মিরা তুলে দিয়েছে। আলবদর আলবদর সৃষ্টি করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? এখনও তারা শহীদ জাতির স্মৃতি যায় না। এখনও তার স্বাধীনতা গণ্ডগোলের বছর বলে। তারা নিজেরা বলেছে আমরা ৭১ মুক্তিযুদ্ধে যাইনি, অংশগ্রহণ করিনি, এক পাকিস্তান রাখতে চেয়েছেন। তার মানে কি এত বড় অপরাধ করেছিল, তারপরেও বিএনপি কেন নিয়েছিল তার উত্তরটা দিই। যখন কোনো লোকালয়ে কোনো হিংস্র প্রাণী যখন ঢোকে, তখন ওই এলাকার কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে চোর, কে ডাকাত, কে হিন্দু, কে মুসলমান হিসাব করে না, সবাই মিলে হিংস্র জন্তুকে মোকাবেলা করে, প্রতিহত করে। তারপরে তাকে যদি সেখান থেকে হটিয়ে দেয়, তারপরে যে চোর কি সে ভালো হয়ে যাবে? যে ডাকাত তাকে বলবে ভালো হয়ে গেছে? তা না। আমরা স্বৈরাচারী সরকারের মোকাবেলা করার জন্য, একটা ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য আমরা 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম। আমি তো কতবার মার খেয়ে হাসপাতালে গেছি, বছরের পর বছর, মাসের পর মাস হাসপাতাল দেখেছি আমরা। কতজন শহীদ হলো, সেলিম দীপালি শাহ, জাফর জাহান থেকে শুরু করে একজন আমাদের একজন মারা গেছে, একজন আহত হয়েছে। তাহলে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করলো না, বিরোধিতা করলো। আবার এর সাথে আমাদের একজন মারা যায়নি, একজন আহত হয়নি। আবার এই যে এরশাদের পতনের পর বিএনপির সাথে একটা সুবিধাজনক অবস্থান নিয়ে বিএনপির সাথে যা ছিল, বিএনপির সাথে কিন্তু আন্দোলন নেমেছিল যে 86-এ আওয়ামী লীগ নির্বাচন চলে গেল, বিএনপিকে ছেড়ে তারা আওয়ামী লীগ নির্বাচন যে পথে গেল, এর সাথে তারাও গেল। এই যে দ্বিচারিতা। জি। আবার 91 সালে যেখানে জামাত বেশি ভালো, সেখানে বিএনপি একটা ছাড় দিয়েছে বা একটা স্তীমিত বা বেশি বিরল যাওয়া, যেখানে জামাত বিএনপি সেখানে তারাও একটি দিয়েছে, যেখানে 18টা আসন পেল। 2টা সংরক্ষিত আসন নিল, বিএনপি সরকার গঠন করলো। করার পরে 94 সালে একসাথে আওয়ামী লীগের সাথে গিয়ে সদল বলে সংসদে পদত্যাগ করলো, করে তত্ত্বাবধায়ক আন্দোলন শুরু করলো। চিন্তা করেন, তারা 2টা আসন নিল, তাদের বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে 18টা আসন পেল। তারপরে তারা এই কাজটা করলো, করার পরে কী হলো, 96 সালে নির্বাচন হলো, মাত্র কয়টা আসন? 300 আসন তারা পেয়েছে না? একটা শূন্য কাটেন কয়টা? 30টা। আরেকটা শূন্য কাটেন 3টা, 1, 2, 3। আর বিএনপি 116টা আসন পেয়েছিল, 500, 700, 1000 ভোটে, মানে আরও 20-30টা সিট ছিল। এই বিএনপি তারপর আবার তাদের এই ভুলে গিয়ে, ওই যে গ্রামের ভিতরে যদি হিংস্র জন্তু ঢোকে বা প্রাণী ঢোকে, তাকে মোকাবিলা করতে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় গিয়ে যখন আবার বিভিন্ন জায়গায় যে অন্যায় অপকর্ম শুরু করলো, তখন আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য আবার 4 দলীয় জোট গঠন করলো, একসাথে আন্দোলন করলো। পরবর্তী সময় ক্ষমতা গেলে বিএনপি তাদেরকে আসন দিল, মন্ত্রিত্ব দিল। ওইবার 2001 সালে বিএনপি যদি একা নির্বাচন করতো, তাও সরকার গঠন করতে পারত। তারপরেও না, আন্দোলন দিলাম, চালালো 5 বছর। যেই আন্দোলন হয়ে গেল, আমাদের নেতা তারেক রহমানকে অন্যায় হয়ে গ্রেপ্তার করলো, তখন তারা বিবৃতি দিল না, বললো তারেক রহমান দুর্নীতি করছে, হা বহন করেছে, তা তো অ্যারেস্ট করবেই। আমাদের তো 2জন মন্ত্রী ছিল, তাদের তো টাচ করতে পারলো না, তাদের দিকে তো 111 সরকার তাকাতে পারলো না। তারপর তারা যখন গ্রেপ্তার হয়ে গেল, তখন তাদের হুঁশ ফিরল। এরপরও দেখেন বিএনপি কত মহানুভব একটা দল। জি, বিএনপি মানে আপনি যেটি বারে যে আবার 2008 সালের নির্বাচনে বিএনপি যাবে না, তারা গেল গুলশান অফিসে, ম্যাডামকে বললো ম্যাডাম আমরা আসি। তো ম্যাডাম বললো যে নির্বাচনকে লাভ নাই, বসুন। না আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা নির্বাচন যাবো, নির্বাচন আপনি করলে নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা বলবো, না হলে না। ম্যাডাম শেষ করে দিয়েছি। ম্যাডাম বললেন ও নির্বাচন যাবেন, তো ঠিক আছে। তখন পরিস্থিতি আমাদের যদি না যায়, তাহলে ধানের শীষ মান্দান ভূঁইয়া টুঁয়া দিয়ে একটা জোর গঠন করে দেয় সেই সময়। তখন ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনীতে রাজি হলেন, তো মুখের উপর বলে দিলেন আমাকে দেবে 29টা সিট, আপনাদের দেবে 2টা কি 3টা। তো জামাতও 3টা পায় নাই, বিএনপিকে 30টা দেয়নি। এই যে বিভ্রান্তি সৃষ্টি তারা সবসময় করে, এখনও সেই বিভ্রান্তি সৃষ্টি করছে, করে বিএনপির সাথে থেকে তারা বের হয়ে গিয়ে মনে করছে বিরাট শক্তিশালী একটা কিছু হয়ে যাবে।
এই চিন্তার ভিতর থেকে তারা মনে করতে যে বিএনপির বিরুদ্ধে যত আমরা তো তাদের বিরুদ্ধে কিচ্ছু বল নাই, কিছুই বল না, তারাই শুরু করেছে প্রথমে। আমাদের বিএনপি শুরু থেকে আপনি যেটা বলছিলেন যে আমরা একবারও তাদের নাম উচ্চারণ করি, যে উদারতা দেখিয়ে আন্দোলন করে আসছে, এখনো তো সেই উদারতা দেখাতে পারতো। এখন আমরা তো দেখাই যাচ্ছি। তারপর আমাদের নেতাদের সম্বন্ধে তারেক রহমান আজ পর্যন্ত কারো বিরুদ্ধে নাম, কিন্তু বিভিন্ন সময় তো বিএনপি ছাত্র দলের বিষয়ে বিভিন্ন অভিযোগ। আরে বাবারে, আমাদের উপরে একেবারে আমাদের তো আসল যা কিছু টান দিয়েছে। তারাই তো স্লোগান দেওয়া শুরু করেছিল, নৌকা ধানের শীষ 2 সাবের 1 বিষ। তারাই তো বললো বিএনপি দুর্নীতি করে, তারাই তো বলবে চাঁদাবাজি করে, তারাই তো বলবে হাট দল, তারাই তো বলছে টেম্পু দল। কারা বলছে? আগে তারাই বলছে, তো জামাত বলছে তারা। তারপরে আমরা আস্তে আস্তে উত্তর দিতে গেছি। এবং দেখেন, একটা দল এত মিথ্যা কথা বলে। এই যে আমির হামদা একটা তাদের হলো মানে সে বলল আমি কেন, আমার বাপ দাদা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা দায়ী টুপিকে সম্মান করে, কদর করে, আওয়ামী লীগ না করলে কেউই ভেসতে যেতে পারে বলছে না তারা। জি। আবার তাদের জোট সঙ্গী চরমনায় তারেক রহমানকে উদ্দেশ্যে করল, তারেক রহমান ভালো মানুষের তার মাজা ভেঙে দিলে কোন আর্মি। তাই তো বললো তাহলে আপনার মুখ মুবারক কেন রক্তাক্ত করলো আওয়ামী লীগ? তাহলে আপনি অন্যায় করেছিলেন। এই চরমনায় কি বললাম, জামাত যেখানে লেগেছে সেখানে শেষ হয়ে গেছে, বিএনপির সাথে লেগেছে বিএনপি শেষ হয়ে গেছে। কমিউনিস্টরা যদি দেশ দখল করে 100 বছর পরে হলো ইসলাম প্রতিষ্ঠা হবে। জামাত যদি ক্ষমতা আসে, শেষ করে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে সেই দেশে আর ইসলাম প্রতিষ্ঠা হবে না। তাদের মুখের কথা এখন ওদের এক হয়ে গেছে। এই যে তাদের একবারে এক কথা, এবার টোটালি মিথ্যা, মিথ্যার মহামিথ্যা। একটা মিথ্যাবাদী একটা দল, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতা যায় যেতে চায়, যার দেশের কোনো অবদান নেই। এই দেশের মানুষের জন্য তাদের কোনো অবদান, একটা মানুষকে তার সাজেন, তাদের যত ব্যাংক বিমা হাসপাতাল আছে সব তাদের লোক চাকরি করে। একটা লোক আপনি দেখান তো বিএনপি অন্য দলের লোক চাকরি করে কিনা? আর তাদের লোক কিন্তু সব জায়গায় চাকরি করে। কিন্তু অবদান না থাকার পরেও তো তারা বিভিন্ন জায়গায়, না এইটা হতে পারে, ইলেকশনে জিতে যাচ্ছে, ওরা একটা ধোঁকাবাজি নির্বাচন করছে। জি, ছাত্র দল ক্যাম্পাসে থাকতে পারে। এই বিষয় নিয়ে আপনার কাছে আবারও আসবো। আমরা একটু সোহরাব হোসেন আপনার কাছে জানতে চাই, একই সময় কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে, যেটি বলছিলাম জামাত ইসলামী সহ 7টি ইসলামিক দল, ঐকমত্যের আলোচনাও চলছে পাশাপাশি। এই আন্দোলন কি বার্তা দিচ্ছে আপনার কাছে, কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং বন্ধু হাবিবুর রহমান হাবিব এবং অধ্যাপক আব্দুল মান্নানকে শুভেচ্ছা। মানে দুই রাজনৈতিক নেতার আগে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, হয়তো বিরোধী যেতে হতে পারে আপনার কথার মাঝখানে, আপনাকে আবারও আমরা সময় না কোনো সমস্যা নাই। দুই দলের দুই নেতার বক্তৃতা বিবৃতিতে বেশ দূরত্বটা আরো বাড়লো। এখন প্রশ্নটা ছিল দূরত্বটা কিভাবে কমিয়ে জুলাই সনদে সই করা যায়। মানে 24-এ এত বড় অভ্যুত্থান হলো, এত মানুষ জীবন দিল, তার থেকে আমাদের রাজনৈতিক নেতারা কোনো শিক্ষা নেননি। শিক্ষা নিলে এটি সমাধান করতে এত দিন লাগার কথা না। অভিন্ন যে প্রতিপক্ষ বা শত্রু সে তো নাই। এখন নিজেরাই যদি শত্রুতা করেন তাহলে সমাধান কি? তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারই থাকবে, অন্ধকারই, মানে আলোর মুখ দেখা যাবে না। একটা নির্বাচন দেখেন, নেপালে অভ্যুত্থান হয়েছে, 3 দিনে সব কিছু শেষ হয়ে গেছে, তারা ঘরে ফিরে গেছে। প্রধানমন্ত্রী মার্চে নির্বাচন ঘোষণা করছে। আমাদের অন্তর্বর্তী সরকার প্রথম যে দুর্বলতা বা প্রথম ব্যর্থতা, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার একটি সময়সীমা দিয়ে দেওয়া উচিত ছিল, যে তারা 18 মাস 12 মাস এর মধ্যে নির্বাচনটা করবে। তারপরে তো একটা ঘোষণা এসেছে যে ফেব্রুয়ারিতে হয়তো হতে পারে। সে তো অনেক কাঠখড় পুড়িয়ে, এবং সেটাও এই অন্তর্বর্তী সরকারের অবস্থানটা হচ্ছে খুবই দোদুল্যমান। যে দল যখন চাপ দেয় সেই দলের সঙ্গে আপোষ করে। প্রথমে এনসিপির মনে হতো যে এই সরকার এনসিপির কথায় চলে। পরবর্তীকালে প্রধান উপদেষ্টা লন্ডন গেলেন, তখন জামাত সহ অন্য দল তারা মনে করলেন যে তো বিএনপি যা বলে সেটা এই সরকার করে। এখন এই যে টানাপোড়েন, এর মূল লক্ষ্য হচ্ছে, বা আন্দোলন সংলাপ মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচন, ভোটের হিসাব নিকাশ। কারা কি শক্তি দেখিয়ে বা যুক্তি দেখিয়ে, যুক্তি দেখিয়ে তো ভোট খুব আনা যায় না, শক্তি দেখিয়ে ভোট আনে, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এটা।
যে বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য দলগুলো ভাবছে যে আমরা মাঠে থাকলে মানুষ মনে করবে যে আমরাও বিএনপির থেকে কোনো অংশে কম না। সৌরভ, আপনার কাছে আমরা আবার আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনার কাছে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতি সময় হলো, ফিরছি একটু পর, নিশ্চয়ই সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি, মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে, সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, তিনজন অতিথি রয়েছেন। সৌরভ ভাই, আমরা বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে এই সরকার তো সকলের সরকার, এরপরও কেন আন্দোলন, কি বার্তা দেয় আন্দোলন? আপনার কাছে এই ইস্যুতে কথা বলছিলাম। আসলে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি হিসাবে বা নামার আগে এখন কথার লড়াই চলছে, এবং জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো যে রাস্তায় যে কর্মসূচি নিয়েছে, আমি এটাকে খুব কী বলে বিপদ, মানে খুব এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ তারা তাদের রাজনীতি করছেন এবং তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আছে। বিএনপিও কিছুদিন পরে নামবে, কারণ আমি খবরে দেখলাম যে তারা অক্টোবর থেকে সভা সমাবেশ শুরু করতে যাচ্ছে। তো সবটাই কিন্তু ফেব্রুয়ারিকে লক্ষ্য করে। এখন কথা হচ্ছে যে এই একমত হতে না পারাটা হচ্ছে বিপদের। এখন যদি ধরেন এই যে দলগুলো জুলাই সনদে সই করতে যাচ্ছে, প্রথম হচ্ছে সনদে যদি সই না করতে পারে, অর্থাৎ 5টি দল বলল যে আমরা এর সাথে একমত না, করলো না, করার পরেও যদি কোনো দল বা একাধিক দল বলে যে নির্বাচনের পরিবেশ নেই, আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে যদি বলে যে পরিবেশ নেই, আমরা প্রত্যাহার করলাম বা বর্জন করলাম, মানে পরিবেশটা কি হবে, মানে ভবিষ্যৎটা কি হবে? এই কারণে আমি বলছি যে কেন এটা পারবে না। তবে কিছুটা আমি আশাবাদী যে এই যারা যুদ্ধংদেহী দেশের ভিতরে, তারা কিন্তু দেশের বাইরে একসঙ্গেই যাচ্ছেন, একই বিমানে যাচ্ছেন, 3 দলের 4 জন নেতা। তা দেশের সমস্যার সমাধান না, দেশের জুলাই সনদের মীমাংসা না হলে জাতিসংঘে হবে, অসুবিধা কি? এই 3 দলের 4 জন নেতা যে যাচ্ছেন, অন্য দলগুলোর কি অপরাধ ছিল, তারা কেন গেলেন? মানে এখন এটাতে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে, এটার মধ্যে আপনি গোলমাল দেখবেন। মানে তারা একটা সঠিক চিন্তাভাবনা করে নিয়েছে, এটা 35টা রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন অ্যাটেন্ড করেছে, কিন্তু 3টি দলকে নেওয়া হলো, বাকি 32 দল। এটা একটা, এবং কিসের ভিত্তিতে নিল? জি, মানে জনপ্রিয়তার ভিত্তিতে। তাহলে অনেক দলই এটা চ্যালেঞ্জ করবে। মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এরকম কোনো গভীর ষড়যন্ত্র বা উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে সন্দেহ করে যে অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচনটা করতে চায় কিনা ঘোষণা দেওয়ার পরেও। কিন্তু নির্বাচন ছাড়া তাদের উপায় নেই, এমনকি রাজনৈতিক দলগুলোরও। শেখ হাসিনা 3টি নির্বাচনকে প্রহসন করার কারণেই তো মানুষ ক্ষুব্ধ হয়েছে। শুধু কোটার জন্য কিন্তু সারা দেশের মানুষ নেমে পড়েনি, পড়েছে 15 বছরের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট এবং আত্মম্ভরিতা, আর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার। তো এর প্রতিকার তো হচ্ছে নির্বাচনটা আগে দিতে হবে। এবং নির্বাচনটা কেন এই দলগুলো যারা একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে হটাতে পারে, তারা একটা নির্বাচনের জন্য এরকম দিনের পর দিন আলোচনা অমীমাংসিত থাকবে, মানে এটা হাস্যকর, অবিশ্বাস্য, অথবা তাদের জ্ঞান গরিমে এত বেশি যে আমরা বুঝতে অক্ষম। জি, অনেক ধন্যবাদ সৌরভ। আপনার কাছে আমরা আবার আসবো। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে একটু আসতে চাই। জনাব হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে জামাত ইসলাম তো দীর্ঘদিন বিএনপির আনুকূল্যে রাজনীতি করেছে, তিনি যেমনটি বলছিলেন, যদিও তিনি বলছিলেন যে বাংলাদেশের অবদানের জায়গাটা জামাত ইসলামের একেবারে শূন্যের কোটায়, তিনি যেমনটি বলছিলেন। তো জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যে আন্দোলনগুলো করছে, এটা কি বিএনপির বিপরীতে কি একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চায়, এমন কিছু? জি, আপনাকে ধন্যবাদ। আমি আসলে খুব বিনয়ের সাথে হাবিব ভাইয়ের এই কথাগুলোর ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি, এবং আমি মনে করি, মানান ভাই আপনার ক্যামেরাটা যদি একটু অন করা যায়। মানান ভাই, ভিডিওটা অফ হয়ে আছে। সরি, জি প্লিজ বলুন। ওকে, জি জি, আমি খুব বিনয়ের সাথে হাবিব ভাইয়ের এই কথার সাথে দ্বিমত পোষণ করছি, এবং স্বাধীনতার 54 বছর পরে এসে হাবিব ভাই এখনো মানে যে বক্তব্য দিচ্ছেন, মূলত আওয়ামী লীগের মতন, ফ্যাসিস্টের মতন, মানে দেশের মানুষকে বিভাজনের রাজনীতি দিচ্ছেন। আর এটা উনি দিতেই পারেন, কারণ হাবিব ভাই এবং ফজলু ভাই
আওয়ামী লীগের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে, তো এই জন্য ওনাদের এটা সহজেই পরিবর্তন করতে পারেন না। আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে জামাত নেতাদের মামলায় এটিএম আজহারুল ইসলামের সমস্ত অপরাধের যে তাদেরকে অবৈধভাবে যে শাস্তি দেওয়া হয়েছিল সেখানে বেকসুর খালাস ঘোষণা করেছে। কাজেই জামাত নেতারা তারা ৭১ তাদের রাজনৈতিক ডিসিশন কি ছিল, আর হত্যা, তারপরে অগ্নিসংযোগ, রাহাজানি, ধর্ষণ এরকম কোন অপরাধ জামাত নেতারা সংগঠিত করেন নাই। কাজেই বিভাজনের রাজনীতি বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করছে না। শেখ হাসিনা এই এক রাজাকারের নাতিপুতির কথা বলেই কিন্তু মানে অবস্থা খারাপ করে ফেলেছেন। শেখ হাসিনা কিন্তু আসতে পারে নাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম আর আপনাদের এরকম বিভাজনের রাজনীতি শুনতে চায় না বলেই ডাকসু এবং জাকসুতে তাদের রায়কে ক্লিয়ার করে দিয়েছে। আপনারাই সবচেয়ে বেশি মানে এই যাদেরকে রাজাকার বলেন তাদের সমর্থন নিয়েছেন, তাদের সহযোগিতা নিয়েছেন। 91-এ আপনারা যে সহযোগিতা পেয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে সেটা ভুলে গেলে চলবে না। এটা নিঃস্বার্থ জামাত ইসলামী যে আপনাদেরকে সহযোগিতা দিয়ে ক্ষমতায় এনেছিল সেটা এত দ্রুত ভুলে যান করে। জামাত ইসলামী কারোর করুণা নিয়ে রাজনীতি করে না। জামাত ইসলামীর জন্ম কিন্তু বিএনপির আগে, বিএনপির পরে না, যে বিএনপির মার্সি নিয়ে জামাত ইসলামী এদেশে কোনো রাজনীতি করে। আমি খুব আরো স্পষ্টভাবে বলতে চাই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা বিভিন্ন সময় যে অপরাধগুলো করেছে সেই একই জাতীয় অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজি আপনারা করেছেন, যার কারণে লোকেরা আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা এখন চিন্তায় আছেন। ৭,০০০ মানুষকে আপনারা কি করেছেন, নিজের দলে আপনারা মানে তাদেরকে কাউকে সাসপেন্ড করেছেন। এই সাসপেন্ড করার মাধ্যম দিয়ে এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সাসপেন্ডের মাধ্যম দিয়ে এই ধারা আপনারা শেষ মানে ঠিক করতে পারছেন না। জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, সেই 2 জন মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে, তারা কোনো প্রকার দুর্নীতি করে নাই। আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজুর রহমান সহ আরো বহু মানুষদেরকে আপনারা বাংলাদেশের মানে রাষ্ট্রের বড় বড় পদে পদায়ন করেছেন, এই বিএনপি করেছে। কাজেই আজকে আপনাদের মুখে এরকম কথা মানায় না। আমরা তরুণ প্রজন্ম যারা আমাদের জন্ম ৭১-এর অনেক পরে, আপনাদের কাছ থেকে এরকম বিভাজনের রাজনীতি চাই না। একটু প্রশ্নের উত্তরটা একটু বললে ভালো হতো। জি, প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। উত্তরে যাচ্ছি। 96-এর মাগুরার উপনির্বাচন বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায় নাই। সেখান থেকে আপনি বলেছেন যে জামাত ইসলামী বাংলাদেশের কোনো কন্ট্রিবিউশন নাই। স্বাধীনতার পরে বাংলাদেশের লোকেরা, বাংলাদেশে জামাত ইসলামীর কোন লোক দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, লুটপাট করে নাই, ব্যাংক লুটপাট করে নাই, ব্যাংক দখল করে নাই, খাম্বার ব্যবসা করে নাই। এরকম বহু প্রমাণ আছে। জামাত ইসলামী কোনো ধর্ষণের মামলা তাদের সাথে নাই। অর্থাৎ অপরাধ জগৎ থেকে জামাত ইসলামের লোকেরা অনেকভাবে মুক্ত। অন্য দিক দিয়ে জামাত ইসলামী বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাত থেকে শুরু করে নিয়ে শিক্ষা খাত থেকে শুরু করে নিয়ে সমস্ত খাতেই বাংলাদেশ জামাত ইসলামী তার সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের আন্দোলনে অধ্যাপক গোলাম আজমের কিন্তু অবদান রয়েছে, এটা বলতে আপনারা লজ্জা পান। এরপরে আমি বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার, এই ফর্মুলাটা কিন্তু অধ্যাপক গোলাম আজম স্যারই দিয়েছিলেন। ১/১১ সরকারে আপনাদের পরে যে নির্যাতন এসেছিল, কেন এটা তৎকালীন সময়ে যারা এটা করেছে, এটা কি জামাত করেছে না তৎকালীন সময়ে যারা অপরাধের সাথে সংযুক্ত ছিল তাদেরকে করা হয়েছে? কাজেই জামাত একটি নির্বাচনমুখী দল, একটি গণতন্ত্রমুখী দল। জামাত কল্যাণধর্মী রাজনীতি করে। বাংলাদেশের মানুষ সেটা বুঝতে শুরু করেছে বলেই জামাতের ক্ষমতার যে একটা উত্থান হচ্ছে সেটাকে সহ্য করতে না পারে আপনারা একটু আবল তাবল বকতেছেন, এটাই আমার কাছে মনে হয়। জি জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসি। আপনি যদি কিছু বলতে চান জবাবে, পাশাপাশি একটি প্রশ্ন রাখতে চাই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং এই আইনি ভিত্তি নিশ্চিত করতে সাংবিধানিক যে আদেশ এবং গণভোটের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন, এই প্রস্তাবটাকে আপনি কিভাবে দেখেন? বা এই বিষয়ে আমার ভাই মান্নান বললেন বিনয়ের সাথে, আমি অতীব বিনয়ের সাথে বলতে চাই, আমি যে কথাগুলো বলেছি এবং যা বলবো একটা অসত্য কথা না।
উনি বললেন যে বিএনপির চেয়ে জামাতে ইসলামের রাজনীতির বয়স বেশি। হ্যাঁ, বেশি ছিল, মাঝখানে কিন্তু ছিল না। 79 এসে জামাত ছিল না, আইডিয়াল নামে তারা নির্বাচন করেছে, তাদের একটা অংশ। মাঝখানে গ্যাপ হয়ে গেছে না, গ্যাপ তো হয়েছে মাঝখানে, তাহলে বড় হলে কি দিয়ে? আর বিএনপি জামাতকে নিয়ে, বিএনপি জামাত অনেক কিছু করেছে যে বললেন, কথাটা কি আদৌ ঠিক? 2টা মহিলা আসন নিয়ে কিন্তু সাপোর্ট দিয়েছিল, সংযুক্ত আসন নিয়ে, বিনা পয়সা দেয়নি, বিনা কারণে দেয়নি, গেল। আজকে যে কথাগুলো আসছে সেই কথাগুলি যদি আমি উত্তরটা দিই, পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড ঘটার পর স্লোগান দিল কি, হাসিনার কাছে যে পথে তারেক যাবে সে পথে। তারেক রহমান ছিল তো লন্ডনে, তিনের চারে কাওয়া, তারেক রহমান, দেন্দ্র সরকার, মহেশ মাওয়া, নাকি বলে উচ্চারণ কি আমি জানি না। আমার ভাইয়ের রক্তে লাল, যুবদলের দন্তের সরকার কি যেন একটা শব্দ আজ বললাম, 1 2 3 4 তারেক রহমানের কি পিঠেমান না কি যেন বললো। তারপরে আজকে স্লোগান একটা দেখলাম, জামাত শিবির বুঝি না, খালেদা জিয়াকে মুসিনা নাকি একটা বাজে স্লোগান দিয়েছে, আমি আজকে দেখলাম। কত নির্মম নিষ্ঠুর। ডাকসুর ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে বলল, জিয়ারম ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক এবং এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়ার দল লাগা বিশাল ভোট চায়, তখন কি মানুষ ভোট দিবে? আমার ভাই বললেন যে আদালত দ্বারা কাদের মোল্লারা আরও যারা বাইরে ছিল, পরে তারা মুক্তি পেয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার নামে মিথ্যা সন্দেহ মামলা ছিল, সেটা কোর্ট দ্বারা পরিষ্কার হয়ে গেছে, নির্দোষ। তাহলে ওই কথাটা আপনার শিবিরের ছেলে কেন বললো ভিপি প্রার্থী এতিমের টাকা আত্মসাৎকারী? কোথায় কোথায় এই কথাগুলো নিয়ে যায়? ওই দিন রাতে বিএনপির অফিস টফিস ভাঙচুর করার জন্য বিভিন্ন জায়গায় বিলবোর্ড ভেঙেছে, এবং আমাদের লোকেরা, আমাদের নেতারা তারেক রহমান তো বলেনি না, আমিও কোনোদিন বলি না, আবার গালি শব্দটা পাই না। ডক্টর মাসুদ শফিকুল ইসলাম না শফিকুল হক মাসুদ বললেন ওই দিন যে গিনেস বুকে বাংলাদেশের নাম উঠবে, একটা রাজনৈতিক নাম উঠবে, তার নাম চাঁদাবাজ বিএনপি। উনি যেমন বললেন, পৃথিবীর দেশে দেশে সরকার পতনের জন্য আন্দোলন করে বিরোধী দল, আর বাংলাদেশ একটি দেশ, তার দেশের রাজনৈতিক বিরোধী দল চাঁদাবাজ বিরোধী দল, তার নাম বিএনপি। তার ক্ষমতা দেওয়ার আগেই তার পতনের জন্য মানুষ আন্দোলন করছে। 5ই আগস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, বিএনপি যদি মাপ না চায় তাদেরকে বাংলাদেশকে বিতাড়িত করা হবে, এই কথা বলতে পারে? জামাত এই কথা বলতে পারে? উনি নিজের কথা নিজে ধরা খেলেন, আমি তো বলতে চাচ্ছিলাম না, আমরা কারো সমালোচনা করতে চাই। উনি বললেন ব্যাংক দল, ব্যাংক দল কারা করেছে? ব্যাংক দল তো তারা করেছে, ইসলামী ব্যাংকে তাদের। ইসলামী ব্যাংকের সে তো সৌদি আরব না অনেক 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 দেশেরই ছিল, ইসলাম সেখানে অন্যায়ভাবে নিয়েছে, ভিন্ন কথা। ব্যাংকগুলি কারা দখল করে? তারা দখল করেছে না। বিএনপি হাট দখল, ঘাট দখল, টেম্পো দখল, তারা ব্যাংকটা দখল করে দখল করেছে। আর তার ধর্ষণ, তাদের কতগুলি জামাতের নেতা ইতিমধ্যে ধর্ষণে দেয় গ্রেপ্তার হয়েছে, গণপিটুনি লিখেছে। জামাতে শেষ করি, জামাতের একটু সাবজেক্টে থাকলে মনে হয় সাবজেক্টে থাকি। জামাতের যে রংপুর ওখানে আমির, একটা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সে ইউনোর সাইন নকল করে 13 জনের চাকরি দিয়ে দিল। তারপরে বলে জামাত সৎ লোক। এই যে মাগুরা কোথায় যেন একটা দিলাম খুনি মামলা দিয়ে জামাত সুপারিশ করছে, আজকে জামাতকে বহিষ্কার করছে, তাকে পদ থেকে সরাই দিয়েছে, বহিষ্কার করেছে। একটার পর একটা জামাতের চাঁদাবাজি, হাট দখল, ঘাট দখল, কি বাজার দখল, একটার পর একটা র্যাবের হাতে ধরা পড়লো, আর্মির হাতে ধরা পড়লো। তারপরেও বলে বিএনপিকে এই যে তারা যে চিত্রিত করতে চায়, বিএনপি হাট দখল করেছে, ঘাট দখল। আওয়ামী লীগ ওই জায়গায় ছিল, আগে বিএনপি ছিল, চলে গেছে। ওখান থেকে হাটটা পরিচালনা করবে কে? টেম্পো স্ট্যান্ড কে পরিচালনা করবে? বাস স্ট্যান্ড কে পরিচালনা করবে? 10টা 20টা এখানে কে পরিচালনা করবে? এগুলো একে কি চাঁদাবাজ বলবো? চাঁদাবাজ হলো ওইটা, আপনি বাড়ি বানাচ্ছেন নিজের জমি কিনে, সেখানে আপনি টাকা ধরে চাঁদাবাজ ধরেন, ওটা মারেন, গ্রেপ্তার করেন। আমরা চেয়ারম্যান বলে দিচ্ছি, আমরা আরেকদিন আলোচনায় আমি বলি শেষ করে। আপনি যেটা বললেন যে নির্বাচনের যে ব্যাপারটা, এই যে পেয়ার বা এই সমস্ত নিয়ে যে কথা বলতেছেন, আমি বলতে চাই, আমি এই যে গণভোট আমি চাই। আমার ভাই বললেন না 100 বছর পর হলেও যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার এই দেশে মাটিতে হবে, 100 বছর পর হলেও। আজকে গণভোট দেন, পাশাপাশি দেন,
যে কারা কারা এই যে যে সনাতনকে পক্ষে কারা আছে ভোট, পাশাপাশি একটা দেন ৭১-এর পরাজিত বা ৭১-এর স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, আরেকটা রাখেন, বাক্স রাখেন তো, দেখেন তো কত পার্সেন্ট পড়ে। আর বলছে ৭১% তাহলে আমরা নাই, বিএনপি কি ৩০, ৩২, ৩৫% ভোট নাই, আর লোক নেই। এই যে একটা মিথ্যা কথা বলে ফেললো, ৭১% লোক পেয়ার চায়। আরে ৭১% আমরা গেলাম কোথায়? আরও দলগুলো, কমিউনিস্ট পার্টি আছে, ন্যাপ আছে, আরও দল, তারা গেল কোথায়? বলে ফেললো, বানানো একটা কথা বলে ফেললো। মিথ্যা কথা আমি এই জন্য বলবো যে এই পেয়ার পদ্ধতি নিয়ে এরা আন্দোলন মিছিল করতেছে। আজকে যে ১০ লাখ মানুষ রাস্তায় নামে, যে স্বাধীনতার যারা বিরোধিতা করছে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে, নির্বাচন করতে পারবে না, আপনি কি এটা বন্ধুকে দিবেন? আজকে তারা মিছিল করতেছে বলে পেয়ার দিতেই হবে, পাশাপাশি ১০ লক্ষ নামে, তখন কী করবেন আপনি? জি, তখন কী করবেন আপনি? এই যে একটা সরকারের মধ্যে থেকে এই যে সবিরোধিতা করা, এই জন্য বলি তাদের মিথ্যাটা এত বেশি। এই যে ফজলু ভাইয়ের আমার কথা বলে ফেললো, আরে আমরা তো মুক্তিযুদ্ধে গিয়েছি, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, আপনার মুক্তিযুদ্ধে যান নাই, আপনার আমি বলেছে কত বড় ভয়ঙ্কর অপরাধ, এটা চিন্তা করেন, বলে ফেললেন ফজলু পাগলা। হ্যাঁ, ফজলু তো সংসদ সদস্য ছিল, ছাত্রনেতা ছিল, মুক্তিযোদ্ধা, বলে ফেললেন যে আমরা বলে ফেললাম। আমাদের চেতনা অবশ্যই যতদিন বাঁচবো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, এই দেশটা স্বাধীন করার ক্ষেত্রে আমাদের অবদান আছে, বলে ফেললেন। তারপরে কত মিথ্যাবাদী দেখেন। আমি একদিন বাড়িতে শুয়ে আছি, অল্প শেষ করি, হঠাৎ আমার একজন দিকে বলে, কী হয়েছে, কী হয়েছে? এই দেখেন ফোনে কী দেখতেছে, 7 বস্তা টাকা সহ র্যাব আমাকে গ্রেপ্তার করেছে, সিন্ধুক খুলতেছে একটার পর একটা, সেখানে টাকা গোনা দানা প্রচুর। আমি কী হয়েছে তো দেখা, কী হয়েছে দেখা। আমি আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে গাড়ি থেকে গিয়ে পরে 1 কিলোমিটার দূর থেকে ঘোড়া কাতে নিয়ে গেল। শেয়ার কাদের পেজ থেকে? জামাতের পেজ থেকে। শেয়ার করলো কারা? জামাতের হাজার হাজার মানুষ শেয়ার করেছে এবং লাইক দিয়েছে। এর ভিতরে মৌলানা দিল হোসেন সাইদি ছেলে আছে, নিজামের ছেলে আছে। আরে এই জামাত 15.5 বছর একটা কথা মিডিয়াতে বলতে পারে নাই। আমি বলেছি তাদের উপর যখন অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার মহিলা কর্মী গ্রেপ্তার হয়েছে, ছাত্রী সঙ্গে গ্রেপ্তার হয়েছে, মৌলানা আব্দুল সোহানকে যখন জানাজা দিল না, সাইদি সাহেবকে জানাজা, আমি বলেছি কথা, আমি বলেছি, তারা বলতে পারে নাই। আজকে তারা এত বড় মিথ্যা, এটা শেয়ার করে দিল। আল্লাহ পাক তো বলেছেন সবাইকে আমি মাফ করবো, মিথ্যাবাদীকে মাফ করবো। যে মিথ্যা কথা বলে সে সব অগ্রহণ করতে পারে, মিথ্যা কথা সব গুণার মা, সেই মিথ্যা কথা প্রতিনিয়ত বলছে। হাজার হাজার মানুষ শেয়ার করলো, কিন্তু বিএনপির বা ছাত্রদলের যারা তারা বলেছে তারা মিথ্যা বলেছে, তারা মিথ্যা বলেছে, তারা অবশ্যই মিথ্যা বলেছে। হাজার হাজার শেয়ার হচ্ছে, তারা লাইক দিয়েছে, মিথ্যা 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 মহামিথ্যা হলো তো তাই। জি হাবিব ভাই, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। সৌরভ ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা একটু বিষয়ে আসতে চাই, সাংবিধানিক আদেশ এবং গণভোট নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। পাশাপাশি যে যেহেতু সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, সংসদ নির্বাচন এবং গণভোট কি একই দিনে দেওয়া সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে কথা আসছে। না, সম্ভব এখন বলা হয়েছে যে বিশেষজ্ঞরা বলেছেন। জামাত ইসলামের প্রথম দাবি কিন্তু ছিল, তারা কিন্তু বিকল্প দিয়েছিলেন, হয় সাংবিধানিক আদেশ অথবা গণভোট। আর এনসিপির ছিল গণপরিষদ গঠন করে গণভোট। আর বিএনপি গণভোটের কথা বলছে যে নির্বাচনের পরে গণভোট হতে পারে যে কোনো বিষয়ে, কারণ আমরা যে 2 সামরিক সরকারের আমলে 2বার গণভোট হয়েছে এবং রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার পর গণভোট হয়েছে। মানে সবাই একমত হলে তো কোনো সমস্যা না। এই সরকার তো এই সরকার তো নির্বাচিত না, এবং রাজনৈতিক দলগুলোই কি বাংলাদেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করে? তারপরও এটা মেনে নিয়েছে ভবিষ্যতে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু রাজনৈতিক দলের নেতারা পারস্পরিক এত অবিশ্বাস করছে, এত হিংসা, পরস্পরকে হিংসা করছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, ঘৃণা করছেন, হয়তো ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তো সেক্ষেত্রে রাজনীতির গতিপথটা আসলে কোন দিকে? গতিহারা। কারণ 5 আগস্টের পর তো এই ঝগড়া বিবাদ, মারামারি, এমনকি রাজপথে এসব হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে কেন? কেউ কাউকে বিশ্বাস করছে না। এবং ধরেন, আমরা ইতিহাস পাল্টাতে পারবো না। জামাত ইসলামী 71-এ যে ভূমিকা, সেটি তারা যদি স্বীকার করেন সেটা ভালো, যে তারা ভুল করেছেন, এখনও স্পষ্টভাবে স্বীকার করেননি। আবার 71-এ ভুল করেছেন বলে
তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বা 24-এ যারা ভুল করেছেন তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের রাজনীতি আর গণতন্ত্র একসঙ্গে যায় না। এখন জামাত ইসলামী মানে 1 বছর পর 13-14 মাস পর হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমি নিষিদ্ধ করাটা কতটা যৌক্তিক অযৌক্তিক তার চেয়েও যেটা নির্বাচনে কি হবে, নির্বাচনে কে কার প্রতিদ্বন্দ্বী হবে। এতদিন বলা হয়েছিল যে বিএনপি যেহেতু অপ্রতিদ্বন্দ্বী দল, তার সাথে এখন জামাত তার শক্তি দেখাতে চাচ্ছে অন্যদের নিয়ে একটা নির্বাচন হোক। কিন্তু চিন্তার বিষয় যে নির্বাচনের পর যে সরকার হবে, যে সংসদ হবে, তারা কাজ করতে পারবে কিনা। কারণ আমরা দেখেছি 90-এর পর থেকে আগের অভিজ্ঞতা যদি বাদও দেয়, 90-এর পর থেকে কোনো সরকার সুস্থভাবে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। যে প্রশ্নটি আসছে, মনে করি যে অন্তর্বর্তী সরকারকে একটা স্থির অবস্থানে আসতে হবে, সব দলের সাথে আলোচনা করে তারা যা মনে করেন সেটা ঘোষণা দিয়ে দেওয়া। কারণ না হলে এই পিআর নিয়ে বা নিয়ে এটি কিন্তু চলতে থাকবে। পিআর নিয়ে বা বিএনপি বলবে যে এটা মানা যাবে না, এটা সংবিধান বিরোধী। মানে তাহলে তো দেশে অসাংবিধানিক সরকার চলছে। মানে এই জুলাই সনদের শেষে আসলে কি হতে পারে, এটা শেষটা কোথায় আসলে? না, শেষটা কি? শেষটা হচ্ছে বিশ্বাস, আস্থা। যে সই দিয়ে 30টা বা 32টা দল সই দিল জুলাই সনদে, তারপর যদি তারা যদি অঙ্গীকার রক্ষা না করেন, ওয়াদা রক্ষা না করেন, এই অবিশ্বাস থেকেই তো এত গোলযোগ। মানে মনে করছে যে আগামী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা অন্যদের পাত্তা দেবে না, তারা অন্যদের কথা শুনবে না, তাদের অন্যদের উপর দমনপীড়নও চালাবে। আর বিএনপি তো বলছে যে জাতীয় সরকার হবে, এবং জাতীয় সরকার কাকে নিয়ে হবে? আমাদের বাংলাদেশের সবচেয়ে ঐকমত্যের সরকার এবং জাতীয় সরকার হচ্ছে খুব জনপ্রিয় কথা। 3 দল নিয়ে করলেও সেটা জাতীয় সরকার হতে পারে। বিএনপি কি বলে, আওয়ামী লীগ বিএনপি থেকে 2 জন এমপি ভাগিয়ে নিয়ে বললেন যে এটা ঐকমত্যের সরকার। পরবর্তীকালে ওই 2 এমপির সদস্যপদ চলে গেছিল, এবং ওই সরকারও তো পরবর্তীকালে 2001-এর নির্বাচনী ফলাফল জানেন। বাংলাদেশে কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা বলা খুবই কঠিন। কিন্তু মানুষের স্বপ্ন ছিল, আশা ছিল যে 24শে জুলাইয়ের পর মানুষকে আর রাস্তায় নামতে হবে না, সরকার একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এবং ভবিষ্যতে যাতে স্বৈরতন্ত্র না আসতে পারে সেই ব্যবস্থা করবে। এ ব্যাপারে তো কেউ দ্বিমত করেনি। 64টা বিষয়ে একমত হয়েছে। একমত হওয়ার পরে আইনি ভিত্তি নিয়ে এত বিতর্ক কেন? তাহলে গণভোট দিয়ে দেয়। জি সৌরভ, আমরা আসবো একেবারে কিন্তু গণভোট দিলে জাতীয় নির্বাচন 3 মিনিট আছে, 3 জনের কাছে 1 মিনিট করে জানতে চাইবো যে একটি সুষ্ঠু চমৎকার নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানে আমাদের এখন কি করণীয় হতে পারে? ডক্টর আব্দুল মান্নানকে দিয়ে শুরু করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি বলবো যে বাংলাদেশের সামনে এখন যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে 3টা ওয়ে আছে আমাদের। যে জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে, সেটার কোনো বিধানগুলো আমরা অধ্যাদেশ দিয়ে জারি করতে পারি, কোনোটা সাংবিধানিক আদেশ দিয়ে জারি করতে পারি, কোনোটার জন্য আমাদের গণপরিষদ দের মাধ্যমে গঠন করার স্বার্থে গণভোটের প্রয়োজন হবে। এটার মাধ্যম দিয়ে আমরা যদি নির্বাচনের আগেই এই কাজগুলো সেরে নিতে পারি, তাহলে অবিশ্বাসটা দূর হবে, পরস্পর আমরা আরো কাছাকাছি হব। কাদা ছোড়াছুড়ির রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে একটা ঐক্যের রাজনীতি, সহ অবস্থানের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায়। কারা তাদের কথা এবং কাজের সত্যবাদী, কারা মিথ্যাবাদী, এটার বিচার জনগণই করবে। সবাইকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আমি খুব পরিষ্কার করে বলি, 1 মিনিটের মধ্যে। জি, পেয়ার সিস্টেম হলে পরে নানান ধরনের সরকার, অস্থিতিশীল একটা সরকার হবে, এই বেলা ওবেলা সরকার গঠন হবে। আর যে গণভোটের কথা বলছে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, গণভোট যদি হয়, এই যে জুলাই সনদের পক্ষ বিপক্ষ নিয়ে জিতাজিদের মধ্যে দিয়ে যদি হয়, তো গণভোটে না পড়বে বেশি। এখনও তারা ওই শক্তি অর্জন করেনি। এই যারা বলতেছে না, তখন ওই শক্তি তারা অর্জন এখনও করেনি যে গণভোট দেবে হানার পক্ষে। যেটা আমি বললাম, ওইটা যদি জুড়ে দেয় আরও মজা, তাহলে এটা হবে। এখন কথা হলো, আমার কথা হলো যে এই সমস্ত যে ভোটই হতো না, আগের দিন ভোট হয়ে যেত রাতের বেলায়,
কোনো রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করতেই দিতেন, সেখানে একটা নির্বাচন হচ্ছে, হোক। এটা হয়ে একটা পর্যায়ে আসলে আর এবার কারোর পক্ষে এই যে করা, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কারণ 5 বছর পর পর কিন্তু নির্বাচন হবে, সরকার থাকবে না নিরপেক্ষ তত্ত্বাবধানের অধীনে। যারাই ওয়াদা রক্ষা করবে না তাদেরকে যেমন আসসালামু আলাইকুম কিন্তু বিদায় দিয়ে দেবে, তারা বলে দেবে না, বিদায় দিয়ে দেবে না, তারা ওয়ালাইকুম আসসালাম বলে দেবে, তো যে তুমি কথা রাখো নাই, তুমি যাও বাবা, তোমার কাছে তোমার কাছে দরকার নেই। অর্থাৎ অবিশ্বাস যতই আপনার থাক, পরিস্থিতি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচনই তাদেরকে শুনতে বাধ্য করবে। জি, এটা বাস্তবতা। রাজনৈতিক দলগুলোকে তাদের হিংসা হানাহানি বাদ দিয়ে ন্যূনতম কর্মসূচি বলবো না, অন্তত জুলাই সনদের ব্যাপারে ন্যূনতম একটা কী বলে ঐক্য তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচন হবে, কেউ জবরদস্তি করবে না, এই ব্যাপারে ঐক্য হতে হবে। সরকার গঠনের পর ওই সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করবে না, এই নিশ্চয়তা দিতে হবে। আর আমরা এতক্ষণ কথা বললাম সাধারণ মানুষ, জনগণ, যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের কথা কিন্তু এই রাজনৈতিক পরিসরে নেই। তারাই কিন্তু দেশের মালিক, তারাই স্টেক হোল্ডার। অনেক ধন্যবাদ। আমরা যেন তেন প্রকারে নির্বাচন করব এবং ক্ষমতায় যে আখের গোছাবো, এই দিন শেষ। এই দিন শেষ। 5 বছর পর প্রধান সংসদ ভেঙে যাবে, জনগণ কথা বলতে বাধ্য হবে, ওটা বলা লাগে না। জি, ছেলে মেয়ে বিয়ে হলে পরে তার শ্বশুর বাড়ি যায়। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো বলেছেন, ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলছেন যে সবাই একসঙ্গে বসবাস করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করার জন্য ঐক্যমত্যই একমাত্র পথ, যেমনটি আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমুক, সমঝোতা হোক, উন্মুক্ত হোক এবং এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন।